মিডল ইস্টে কি শুধুই যুদ্ধ চলছে নাকি তৈরি হচ্ছে নতুন কোনো বিশ্ব ব্যবস্থা? একদিকে ইরান বলছে হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং হামলা হলে নতুন যুদ্ধের ফ্রন্ট খুলবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উড়ে গেলেন চীনে এবং 3 দিনের পরমাণু মহড়া শুরু করেছে। একই দিনে চীনের বিমানবাহী যুদ্ধ জাহাজ গভীর সমুদ্রে তাদের যুদ্ধের প্রস্তুতি যাচাই করে দেখছে। এদিকে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলের একটি অস্ত্র নির্মাণ কারখানা একদম কমপ্লিটলি ধ্বংস। এছাড়া ট্রাম্পের যুদ্ধ স্থগিত করার যে বক্তব্য তা নিয়েও সংশয়, সন্দেহ, রহস্য দানা বাঁধছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলো কি সবই আলাদা আলাদা ঘটনা নাকি বিশ্ব ধীরে ধীরে ঢুকে যাচ্ছে নতুন কোনো স্নায়ুযুদ্ধের ভেতরে? আজকের ভিডিওতে আমরা পুরো ছবিটা একেবারে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। তবে মূল আলোচনা শুরুর আগে আপনাদেরকে আরেকটি খবর দিয়ে রাখি, সেটি হচ্ছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কেন এই পরোয়ানা জারি করেছে তা নিয়েও আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আলোচনা করব আমেরিকার সেনাদেরকে ইরান মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য বক্তব্য দিয়েছে। ব্যাপারটা কি, এর গভীরতা কোথায়? দর্শক, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমে যে আলোচনাটা করতে চাই, মিডল ইস্টে যে যুদ্ধ হচ্ছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই যুদ্ধ এখন যদিও বিরতিতে আছে, কিন্তু ইরান বলছে যে যুদ্ধ বিরতির যে সময়, এই সময়টা মূলত আমাদের কাছে যুদ্ধের সময়ের মতোই। অর্থাৎ যুদ্ধের সময়ে যেমন ইরান প্রতিটা মুহূর্তে প্রস্তুত ছিল, এখনো তেমনি প্রস্তুত আছে এবং সবসময় তারা অস্ত্র গোলা বারুদ নিয়ে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত। তো এই যে যুদ্ধ চললো, এই যে যুদ্ধ চলছে, তার ভেতরে শুধুই কি মিডল ইস্টের কোনো ব্যাপার? এই যে মধ্যপ্রাচ্য, ইরান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, ইরাক, এই সমস্ত দেশের বিষয় নাকি আসলে এর সাথে বিশ্বের বড় রাজনীতির কোনো সম্পর্ক আছে? সম্পর্কটা কোথায়? আমি সবসময় বলি যে বিশ্ব ব্যবস্থায় অনেক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে কেউ মাইনাস হচ্ছে, কেউ ডিক্লাইন হচ্ছে, অর্থাৎ কেউ দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে, কেউ নিজের শক্তির বলে তরতর করে উপরে উঠে আসছে। সেই রকম কিছু ঘটনা ঘটছে এবং এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে আসলে সারা বিশ্বের রাজনীতি, সারা বিশ্বের ঘটনা প্রবাহ একটা ওলট পালট হচ্ছে, তোলপাড় হচ্ছে। যেমন আমি খুব সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম, 2000 সালের আগে ইরান, মানে সারা বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ, তাদের ইঞ্জিনিয়ারদের সংখ্যা কেমন, কত। তা সেই রকম একটা জায়গায় দেখছিলাম যে ইরান অন্তত 12-14টা দেশের পেছনে ছিল। সেই ইরান ধীরে 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 একদম 1-2-3 এর ভিতরে উঠে এসেছে। আপনারা ভাবতে পারেন, রাশিয়ায় সবচেয়ে ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, এরপরে চীন, আমেরিকা এবং ইরান। আমি কয়েকদিন বলেছি একটা কথা, আমেরিকায় জনসংখ্যা 33 কোটি এবং ইরানে 9 কোটি, অথচ ইঞ্জিনিয়ারের সংখ্যা আমেরিকা আর ইরানে সমান, প্রায় কাছাকাছি, হয়তো 2-4, 500, 100, 200 কম বেশি। এটা বিরাট ব্যাপার। অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারের সংখ্যা, আমি ইঞ্জিনিয়ারের কথাটা গুরুত্ব দিয়ে বলছি মাঝে মাঝে এই কারণে যে এই ইঞ্জিনিয়ার না হলে ইরানের আজকে যে সামরিক বাহিনীর যে শক্তিশালী অবস্থান, এই শক্তিশালী অবস্থান কিন্তু হতো না। শুধুমাত্র পরমাণু বিজ্ঞানী দিয়ে কাজ হতো না, বহু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রয়োজন। রকেট বানানোর জন্য, ড্রোন বানানোর জন্য, বিমানের কপি করার জন্য, রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য, আপনার ক্ষেপণাস্ত্র বানানোর জন্য, প্রত্যেকটি জায়গায় বিজ্ঞানীর পাশাপাশি ইঞ্জিনিয়ার প্রয়োজন, ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন। তো এইভাবে যে ইরান উঠে এসেছে, আরো অনেক দেশ এরকম উঠে আসছে, কেউ কেউ পিছনে পড়ে যাচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে একই অবস্থা।
সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের যে ঘটনাটা, যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র তেল গ্যাস দখলের লড়াই তা কিন্তু না। এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র মিডল ইস্টকে নতুন একটা মিডল ইস্টে পরিণত করা তা কিন্তু না। এর পিছনে আমি সবসময় বলছি অনেক বড় ঘটনা। সেই বড় ঘটনা হচ্ছে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। এবং কারা? আবারও বলি, সেই ইরান, রাশিয়া এবং চীন মূল পার্টনার, মূল প্লেয়ারেরা। এখন এই নতুন বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে গেলে এত এত পরিবর্তন কেন হচ্ছে এবং এত যুদ্ধ বিগ্রহ কেন? আমেরিকার সমস্যা কোথায়? ইসরায়েলের সমস্যা কোথায়? আমেরিকার সমস্যা হচ্ছে বিশ্ব ব্যবস্থায় যখনই পরিবর্তন হয়ে যাবে, এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা না থেকে যখনই বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা হবে, চীন, রাশিয়া, ইরান মাতব্বর অর্থাৎ প্রভাবশালী রাষ্ট্র হিসেবে মোড়লিপনা করার মতো অবস্থা আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমেরিকা যেমন একটা বড় শক্তি, এর অপোজিটে চীন, রাশিয়া, ইরান বা এরকম আরো অন্য দেশ যদি দাঁড়ায়, তখন আমেরিকার একক আধিপত্যে, একক সিদ্ধান্তে যা হতো এখন আর তা হবে না। আমেরিকা সারা বিশ্বে 850টির বেশি ঘাঁটি, সামরিক ঘাঁটি রেখেছে। এত ঘাঁটি কি প্রয়োজন? এই সমস্ত ঘাঁটি অনেক ক্ষেত্রে থাকবে না। তারপরে যে সমস্ত দেশ নানান কারণে মার্কিনীদের প্রভাব প্রতিপত্তির কারণে, তাদের স্বার্থ রক্ষার কারণে এক দেশ আর এক দেশের সাথে শত্রুতা করে, এই সমস্ত অনেক কিছুতে ক্যালকুলেশন পাল্টে যাবে, ইকুয়েশন পাল্টে যাবে। আবার ধরুন আমেরিকার কথায় যে বিশ্ব অর্থ ব্যবস্থা চলে, আমেরিকার সিস্টেমের কারণে, আমেরিকার ডলারের আধিপত্যের কারণে, এবং পেট্রো ডলার আমেরিকা পুরো একা কন্ট্রোল করে, এই সমস্ত সব জায়গায় পরিবর্তন এসে যাবে। তখন দেখা যাবে আমেরিকার অর্থনীতি ছোট হয়ে যাচ্ছে, আমেরিকার যুদ্ধ ক্ষমতা, সামরিক শক্তি সবকিছু ছোট হয়ে যাচ্ছে, বা একক সিদ্ধান্তে সবকিছু করতে পারবে না। কিছু করতে গেলেই চীন, রাশিয়া, ইরান এরা বাধা দেবে, ঢাল হয়ে দাঁড়াবে। আবার পৃথিবীর যে সমস্ত ছোট ছোট দেশ, যেমন কিউবার উপরে হামলা চালানোর পায়তারা করছে আমেরিকা, চীন সেখানে একদম পরিষ্কার করে বলেছে যে কিউবার প্রতি তাদের সমর্থন আছে এবং এই সমর্থন অব্যাহত থাকবে। ইরান এবং রাশিয়া নাকি কিউবাকে কয়েকশো কামিকাজে শাহেদ ড্রোন পাঠিয়েছে, এবং আমেরিকার যে মার্কিন গুয়ান্তানামো বে ঘাঁটি যেটা আছে, এই ঘাঁটি, এটা বেসিক্যালি একটা সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটিতেই কারাগার প্রতিষ্ঠা করেছিল। 9/11-এর যে ঘটনা, তাতে অনেক লোককে এখানে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম নির্যাতন করেছে, অনেক দিন ধরে তাদেরকে আটক রেখেছিল বিনা বিচারে, এরকম। তো সেই গুয়ান্তানামো বেতে হামলা চালানোর জন্য নাকি ইরান এবং রাশিয়া ড্রোন পাঠিয়েছে কিউবার কাছে, এবং কিউবা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে আমেরিকা যদি হামলা চালানো শুরু করে তাহলে তারা প্রচন্ড রকমের প্রতিরোধ গড়ে তুলবে। তো এই যে সারা বিশ্বে ছোট ছোট দেশের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহস দেয়া এবং একটা শক্তির কাছে মাথা নত না করে তাদেরকে স্বাধীনভাবে পথ চলতে শেখানো, রাশিয়া, চীন এবং ইরান এই তিন দেশই আমেরিকার অর্থনৈতিক চাপের শিকার, নিষেধাজ্ঞার শিকার, অবরোধের শিকার। এইগুলো যাতে না থাকতে পারে, এই জন্য এরা ধীরে 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 উঠে দাঁড়াচ্ছে এবং আমেরিকার আধিপত্যের অপোজিটে দাঁড়িয়ে তারা শক্তি সঞ্চয় করছে, মোকাবেলা করবে আমেরিকাকে। তো এই কারণে আমি মনে করি যে ইউক্রেনে রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে দিয়েছে, ইরানকে সরাসরি আক্রমণের আওতায় এনেছে আমেরিকা এবং ইসরায়েল। আবার তাইওয়ান, প্যাসিফিক অঞ্চল অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই অঞ্চলে চীনের বিরুদ্ধে নানা রকমের জোট গঠন, তাকে চাপে রাখা, যাতে সে অর্থনৈতিক পরাশক্তি হয়ে না উঠতে পারে, সেই চেষ্টা করা। এই যে সমস্ত সবকিছু এক সূত্রে গাঁথা। অর্থাৎ আমরা যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা দেখছি, এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইরানের যুদ্ধ না, এবং এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ না। এটা শুধুমাত্র ইরান ভার্সাস কয়েকটা আরব দেশ, তার পৃষ্ঠপোষক হিসেবে আমেরিকা, ইসরায়েল, এই যুদ্ধ ব্যাপারটা তা কিন্তু না। এটা প্রকৃতপক্ষে সারা বিশ্বের যে ঘটনা প্রবাহ, যে পরিবর্তনের ইঙ্গিত, চেষ্টা, তদবির এগুলো চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই যুদ্ধটা করা হচ্ছে। এটা ওই যে বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে তার রুখে দেওয়ার একটা অংশ হিসেবে এই যুদ্ধ চলছে ইরানের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই যে রাশিয়া 3 দিনের যে পরমাণু মহড়া শুরু করেছে, তার যোগসূত্রটা কোথায়? বিভিন্নভাবে যোগসূত্র হতে পারে। যেমন এই জুলাইয়ের ভিতরে যদি ইরান হরমুজ প্রণালী
উন্মুক্ত করে না দেয়, খুলে না দেয়, তাহলে ইউরোপের দেশগুলো নাকি শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এই জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। তাহলে ইউরোপের দেশগুলো এই যে মধ্যপ্রাচ্যে ইরানের দিকে নজর দিতে পারবে। ফলে এই জায়গায় রাশিয়া যদি বেলারুশকে সাথে নিয়ে ওই অঞ্চলে পরমাণু অস্ত্রের মহড়া দেয়, তাহলে ইউরোপের কাছে কিন্তু একটা মেসেজ যায় যে রাশিয়া প্রস্তুত যে কোনো মুহূর্তেই এদিক ওদিক করলে যে কোনো মুহূর্তে তারা ইউরোপে অভিযান শুরু করবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।